And they want to control us just like a dictator. যে প্রজন্মকে প্রায়শই ব্যর্থ, অকর্মা বা অযোগ্য বলে তুচ্ছ করা হতো, সেই জেনারেশনই অর্থাৎ জেন জি শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল এই দেশগুলো সরাসরি সরকারকে পদত্যাগ করে দেশ পালাতে বাধ্য করেছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এই দেশগুলোর পরে এবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য করেছে এই তরুণ প্রজন্ম বা জেনারেশন জেড। নেপালের এই বিক্ষোভ এতটাই তীব্র হয়েছিল যে প্রধানমন্ত্রীর বাসভবন ও সংসদ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি বিক্ষোভকারীরা নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় জোটাবেতা করে দাঁড়িয়েছেন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দুর্ভাগ্যজনকভাবে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী তাদের বাড়িতে আগুন লাগার কারণে মারা যান। এখন প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর ক্ষোভের পেছনের আসল কারণ কী ছিল? এর কি শুধু একটাই কারণ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া? এর উত্তর হলো না। এই প্রতিবাদের পেছনে একাধিক বড় কারণ ছিল। 2025 সালে 8 সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল একটি মিছিল করতে। তাদের অধিকাংশই ছিল 20 থেকে 25 বছর বয়সী তরুণ, যাদেরকে জেন জি বলা হতো। কেউ ছিল স্কুল ইউনিফর্মে, কেউ বা কলেজের পোশাকে। এই শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেছিল হামি নেপাল নামের একটি এনজিও। তারা মাতিগড় মন্ডলা থেকে সংসদের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সরকার এই শান্তিপূর্ণ মিছিলকে থামাতে পুলিশ মোতায়েন করে। পুলিশ জনকামান, কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে এই মিছিল থামানোর জন্য। এর ফলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছু বিক্ষোভকারী সংসদ ভবনের ভেতর প্রবেশ করে। এরপর পুলিশ যা করে তা দেখে পুরো দেশই স্তব্ধ হয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের উপর সরাসরি আসল গুলি চালাতে থাকে। এতে অত্যন্ত 19 জন বিক্ষোভকারী নিহত হন এবং 400 জনেরও বেশি আহত হন। এদের মধ্যে 12 বছর বয়সী এক শিশুও প্রাণ হারায়। এমন বর্বরতা থেকে নেপালের মানুষ চুপ থাকতে পারেনি। এই খবর ছড়িয়ে পড়তেই আরও অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসে। কাঠমান্ডু ছাড়াও পোখারা, বটওয়াল, ভরতপুর এবং দামাকে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এই প্রতিবাদের একটি কারণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার বিষয়টি সামনে এলেও এর পেছনে আরও কিছু গভীর সমস্যা ছিল, যেমন ব্যাপক দুর্নীতি, সরকারের অযোগ্যতা, বেকারত্ব বৃদ্ধি, ক্ষমতাসীন মন্ত্রীদের স্বজনপ্রীতি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার বিষয়টি ছিল ক্ষোভের কারণগুলোর মধ্যে অন্যতম। 2023 সালের নভেম্বরে নেপালের সরকার সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন এবং স্থায়ী অফিস খোলার নির্দেশ দেয়। বলা হয়েছিল যে ঘৃণা, ভুয়া খবর এবং সাইবার অপরাধ প্রতিরোধের জন্য এটি জরুরি। 5টি বিজ্ঞপ্তির পরেও টোকসারা কোনো বড় প্ল্যাটফর্মে নিবন্ধন করেনি। এরপর নেপালের সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে সরকার 26টি যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটার সবই বন্ধ করে দেওয়া হয়, কেবল টিকটক ছাড়া। এটি নিয়ে বিক্ষোভকারীদের দাবি ছিল সরকার ভিন্নমত দমন করতে এবং সামাজিক মাধ্যমের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এমনটা করেছে। এর কারণ সামাজিক মাধ্যমে সরকারের দুর্নীতি ও মন্ত্রীদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপনের ভিডিও ভাইরাল হচ্ছিল। নেপালের তরুণ প্রজন্মের দুর্নীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে এমনিতেই ক্ষুব্ধ ছিল জনতা। 2024 সালে নেপালের তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল 20.82%, অর্থাৎ প্রতি 5 জন তরুণদের মধ্যে একজন বেকার। চাকরির অভাবে হাজার হাজার নেপালি তরুণ টাকার জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছিল। 2024 সালের ফেব্রুয়ারিতে 15,000-এরও বেশি নেপালি যুবক রুশ সেনাবাহিনীতে যোগ দেয়। সামান্য কয়েক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো। মৃত্যুর ঝুঁকি জেনেও তারা যুদ্ধে অংশগ্রহণ করত, কারণ নিজ দেশে তাদের জন্য কোনো সুযোগই ছিল না। অন্যদিকে নেপালের রাজনীতিবিদদের সন্তানেরা তাদের বিলাসবহুল জীবনযাত্রা প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায়। নেফু কিডস এবং নেফু বেবি হ্যাশট্যাগ দিয়ে টিকটকে এই বৈষম্যমূলক ছবিগুলো ভাইরাল হয়। বিক্ষোভকারীদের মধ্যে এক প্রতিবাদী পোস্টারে লেখা ছিল, রাজনীতিবিদদের ছেলেমেয়েরা বিদেশ থেকে গুচ্ছি ব্যাগ নিয়ে আসে আর সাধারণ মানুষের সন্তানেরা আসে কফিনে করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই নিষেধাজ্ঞা বেকার নেপালিদের ক্ষোভের আগুনে গিয়ে ঢেলে দেয়। পর্যটন শিল্প, যা নেপালের অর্থনীতির একটি বড় অংশ, এই নিষেধাজ্ঞার ফলে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ পর্যটন শিল্প সামাজিক মাধ্যমের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এছাড়া প্রায় 70 লক্ষেরও বেশি নেপালি বিদেশে কাজ করে, যাদের সাথে তাদের পরিবারের সদস্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, কারণ মেসেজিং অ্যাপসগুলো বন্ধ ছিল। যখন এই ক্ষুব্ধ জনগণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে রাস্তায় নামে, তখন নেপালের সরকার এক স্বৈরাচারী শাসকের মতো আচরণ করে। শান্তিপূর্ণ মিছিলের ওপর গুলি চালিয়ে সরকার পরিস্থিতি আরও খারাপ করে তোলে। ফলে অবশেষে বিক্ষোভের মুখে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে এবং সামাজিক মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু জনগণ এতে শান্ত হয়নি। প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত 9 সেপ্টেম্বর দুপুর 2টায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। নেপালের এই ঘটনাটি সব সরকারের জন্য একটি বড় শিক্ষা।
যখন একটি দেশের সরকার জনগণের মূল সমস্যাগুলো যেমন দুর্নীতি, বেকারত্ব এবং স্বজনপ্রীতি উপেক্ষা করে এবং জনগণের কণ্ঠকে দমন করার চেষ্টা করে, তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল। আশা করি নেপালের এক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ এবং দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাতে পারবে। এই বিষয় নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।